গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক দেখতে পাচ্ছেন আদালতের ভিতরে আওয়ামী লীগ কর্মীরা এবং সাধারণ জনগণ ঢুকে পড়ে এবং দখল করে নেয় তারা। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন। এদিকে আজ 15 সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হয়। আদালত থেকে কঠিন একটি রায় আসে, সেনা প্রধানও ফেঁসে যাচ্ছে। সারা দেশেই এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি। আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। হঠাৎ করে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সে এলাকায় আমরা দেখলাম ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পুলিশ এর পাশাপাশি আমাদের বিজিবি, গোয়েন্দা সংস্থার উপস্থিতি, র্যাবের আধিপত্য সবকিছু হুট করে বাড়ছিল। তখনই গণমনে বা জনমনে প্রশ্ন হচ্ছিল যে আজকে অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি ঘটতে যাচ্ছে। এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ। আবারও মব, আবারও দখলবাজি। এবার আওয়ামী লীগের পুরো অফিসই দখলে নিয়ে নিল এনসিপি নেতারা। আজকের দিনটাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মোড় ঘোরানোর দিন হয়ে যেতে পারত, টার্নিং পয়েন্ট হতে পারত। সরকার একটা টানাপোড়েনের মধ্যে আছে, সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি জানেন, তাদেরকে হস্তান্তরের দাবি জানিয়েছে, তাদেরকে আদালতে তোলা। 15 সেনা কর্মকর্তাকে আদালতে তোলার পর নতুন একটি ঘটনা ঘটে যায় এবং সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয়। দর্শক শ্রোতা, আদালত থেকে কঠিন একটি রায় আসে এবং সেই রায়ের মধ্যে সেনাপ্রধানকেও জড়িত করা হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ এই আদালতের রায়ে দেশে কি পরিস্থিতি হয় এবং আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগ পেয়ে তারা যে সুযোগকে কাজে লাগাচ্ছে, এক প্রকার আদালত প্রাঙ্গণেও কিন্তু অনেক কিছু হচ্ছে। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আজকে দেশের বর্তমান পরিস্থিতি। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আজ আরও 15 জনকে হাজির করার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আসামিদের শুনানি হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি এই মামলায়। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকে ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট, মৎস্য ভবন, কাকরাইল সহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শক, সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মীরা মিজান আহমেদ এবং আরিফ। আমরা প্রথমেই যাব মিজান আহমেদের কাছে। মিজান, সবশেষ কি পরিস্থিতি দেখছেন এবং জামিনের জন্য আবেদন করা হয়েছে কিনা জানাবেন। কর্মকর্তাদের আসার পরই কিন্তু তাদের আইনজীবীরাও এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাদের সবার হাতেই কিন্তু সেই জামিনের নীল খামটি রয়েছিল এবং রয়েছিল সেই ওকালতনামার আবেদনটিও। আজকে যখন আদালত বসবে, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বসার পরই প্রথম যে আনুষ্ঠানিকতা হবে সেটা হচ্ছে যে অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবীরা তাদের ওকালতনামা পেশ করবেন এবং ওকালতনামা পেশ করার পর যখন তাদের কথা বলার সুযোগ দেওয়া হবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, তখনই তারা কিন্তু সেই জামিনের আবেদনটি করবেন বলে আমাকে জানিয়েছেন। আমি একটু আপনার মাধ্যমে দর্শককে দেখাতে চাই যে বাংলাদেশের কারাগার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে নতুন মাত্রাটি যোগ হয়েছে এবং ডিবিসি নিউজে কিন্তু গতকাল প্রথম এই কারা ব্যবস্থাপনার যেই পরিবর্তন, এই পরিবর্তনের খবরটি সম্প্রচার করে এবং সেই সম্প্রচারিত খবরের প্রমাণ কিন্তু আজকে হাতে নাতে ভোরবেলায় আমরা দেখলাম যে বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান, আধুনিকায়িত প্রিজন ভ্যান, এই প্রিজন ভ্যানে করেই কিন্তু এই 15 সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনি জানেন যে এই সেনা কর্মকর্তাদের পাশাপাশি বর্তমানে কারাগারে রয়েছে এমন অনেক বিগত দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের শারীরিক সক্ষমতা একেবারেই ভঙ্গুর এবং তারা বিভিন্ন রোগে অসুস্থ এবং সব কিছু বিবেচনায় একটি সুশোভিত আধুনিক কারাগার ব্যবস্থাপনার দৃষ্টান্ত হিসেবে এই নতুন প্রিজন ভ্যানটি, যেটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সুযোগ সুবিধা এবং সিসিটিভি মনিটরিংয়ের মধ্য দিয়ে পরিচালিত এবং তত্ত্বাবধান করা হয়, সেই প্রিজন ভ্যানটি কিন্তু আপনি ক্যামেরা চোখ দিয়ে দেখছেন। এবার যদি একটু মামলার প্রসঙ্গে কথা বলতে চাই যে আসলে এখানে 2টো গুমের মামলা রয়েছে। 2টো গুমের মামলায় কিন্তু আসামি 30 জন হলেও সত্যিকার অর্থে ব্যক্তি সংখ্যা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আসামি 28 জন। কারণ 2টো মামলায় কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীকে 2টো মামলায় কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং সেই কারণে কিন্তু বাকি 30 জনের যে হিসাব সেক্ষেত্রে বাকি রয়েছে কিন্তু 28 জন। এবং এই ক্ষেত্রে প্রসিকিউশনের বক্তব্য ছিল যে প্রত্যেককেই তার সুনির্দিষ্ট অপরাধের জন্য একক ব্যক্তি হিসেবে দেখা হবে এবং 2টো মামলায় তাদের দুভাবেই কিন্তু সাজা ঘোষণা করা হতে পারে যদি অপরাধ প্রমাণিত হয়। আর পরবর্তী যে আইনি লড়াইটি রয়েছে এবং প্রেক্ষাপট রয়েছে সে বিষয়ে যদি বলতে হয় যে এই মামলা দুটো হয়েছিল কিন্তু বিগত সময়ে যারা গুমের শিকার হয়েছিলেন, ব্যারিস্টার আরমান, তারপরে সেনাবাহিনীর কর্মকর্তা, তারপরে আপনার আব্দুল্লাহিল আমান আজমি যিনি সেনা কর্মকর্তা ছিলেন, এদের যে অভিযোগ ছিল আমরা দেখেছি এমপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ
দায়ের করতে এবং তাদের সেই অভিযোগ আমলে নিয়েই কিন্তু তদন্তে নেবে এবং পরবর্তীতে 8 অক্টোবর কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ এবং অভিযোগ আমলে নেওয়ার পরই কিন্তু এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় যে 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং সেই গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য 22 অক্টোবর নির্ধারণ করে দিয়েছিল ট্রাইব্যুনাল এবং সেই ধারাবাহিকতায় আজকে তারা এসেছেন। দুটো প্রশ্ন এখানে রয়েছে। আপনার আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেই এলাকায় আমরা দেখলাম ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পুলিশ এর পাশাপাশি আমাদের বিজিবি, গোয়েন্দা সংস্থার উপস্থিতি, র্যাবের আধিপত্য সবকিছু হুট করে বাড়ছিল। তখনই গণমনে বা জনমনে প্রশ্ন হচ্ছিল যে আজকে অপরাধ ট্রাইব্যুনাল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি ঘটতে যাচ্ছে। মাত্র একটু আগে আমি যখন নিউজটি রেকর্ড করছি বাংলাদেশ সময় 7:30, কথা ছিল সকাল 6টায় একটা অদ্ভুত ঘটনা ঘটবে। আপনাদের খেয়াল থাকার কথা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের নিয়ে সেনাবাহিনীর সাথে একটা আলাপ আলোচনা চলতেছিল। সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল আইনে বিচার হবে। আমরা দেখেছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে একটা ভবনকে কারাগার হিসেবে নেওয়া হয়েছে, বাট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন তাজুল, তিনি বলছিলেন যে না, এটার সিস্টেম নাই। যারাই অভিযুক্ত, যারাই অপরাধী, যাদের বিরুদ্ধে এলিগেশন আছে তাদেরকে সিভিল কোর্টে হাজির করতে হবে, আদালত তাদের বিচার করবে বা পরবর্তী প্রক্রিয়াগুলো আদালতের মাধ্যমেই হবে। তো এই যখন আলোচনা ছিল তখন এটা নিয়ে নানান গসিপ, গুজব অনেক কিছু ছড়াচ্ছিল, কিন্তু দিন শেষে একটু আগে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 2 মামলায় দেশের ইতিহাসে এই প্রথম 15 জন সেনা কর্মকর্তার আদালতে হাজিরের দৃশ্য দেখলাম আমরা। সকাল 6টা থেকেই তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে, সেই কারণে রাতের বেলা থেকেই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তো 6টার জায়গায় আপনার অলরেডি 7:30টার দিকে তাদেরকে আমরা হাজির হতে দেখলাম। এমনকি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র্যাব, বিজিবি, এপিপিএন বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে। তো এখানে আজকে যারা যারা আসবেন, আমি 15 জন সেনা কর্মকর্তা, এর মধ্যে একজন সম্ভবত পলাতক আছেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে এলপিআরে থাকা মেজর জেনারেল কবিরকে আমরা যতটুকু তথ্যপাত দেখছি গণমাধ্যমে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঢাকা সেনানিবাসের পক্ষ থেকে স্পষ্ট যে বার্তা আসছে যে আইন তার নিজস্ব গতিতে চলবে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। এমনকি সেনাবাহিনীর স্পষ্ট বক্তব্য যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। গুমের শিকার পরিবারগুলোর প্রতি বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটা বার্তা দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানকে নয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি কথা বলুন। আমি এটা মনে করি, দেখেন সেনাবাহিনী একটা বিশাল পার্ট। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মানুষের যদি সশস্ত্র বাহিনীগুলোর প্রতি ন্যূনতম আস্থা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চাই কুচবি হোক, মানুষ এটা বিশ্বাস করে যে সেনাবাহিনী মাঠে থাকা মানে আমি নিরাপদ। অন্তত সবাই বিক্রি হয়ে যেতে পারে ফর এক্সাম্পল, কিন্তু সেনাবাহিনী বিক্রি হবে না। তো তারপরেও গেল 15 বছর, আমি জানি না যে আগামী দিনগুলোতে কি হবে। হঠাৎ করেই আমাদের রাজনৈতিক নেতাদের বিভিন্ন কানেক্টিভিটিতে আমাদের যেই সশস্ত্র বাহিনী বলেন, তারপর হচ্ছে পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, অনেক কিছুই এখানে পলিটিক্যালি কিছু মানুষ কানেক্টেড হয়ে গেছেন। রাষ্ট্রকে সার্ভ করার বদলে তারা অন্য কিছু সার্ভ করছেন, এমনটাই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ এবং যেই কারণে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই দৃশ্যপট আমরা দেখতে চাই না। আমরা আমাদের সেনা অফিসারদেরকে এভাবে একটা আদালতে আসবেন, এটা আমাদের কাছে কষ্টকর। ভাই, আপনাদেরকে এই দেশের মানুষ অনেক ভালোবাসে, আপনাদের ইজ্জতের শ্রদ্ধার জায়গাটা আলাদা। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা শুনানি হবে। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। অর্থাৎ যদি বসে তাহলে ভালো হয় আমাদের আদালত হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন, এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই।
এই পর্যন্ত আজকে আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে আজকে আদালতে উপস্থিত করেছিল। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থায় সেটা নির্ধারিত হবে। আমরা আগেও বলেছি এই ব্যাপারে, আজকে নতুন করে কিছু বলতে অনলাইনে হাজিরা দেওয়ার সুযোগ আছে কি সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। বাকি বিষয়গুলো কারাগারের বিষয় আচ্ছা, কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। সুবিধা কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অফ দি কারা কর্তৃপক্ষ। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে, আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ। চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়টি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে, কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন। অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন। যাই হোক, এসব এখন পুরনো গল্প। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। ক্ষমতা যখন হাতের মুঠোয় তখন তা কে বা ছাড়ে বলুন। হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো, এখনই যেও না। সেই কারণেই ফেব্রুয়ারির নির্বাচনের বদলে তিনি আরো বছর খানেক ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এই থাকা তার সুখের হবে না, বরং ভয়াবহ হতে পারে। কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন। হত্যা করা হয়েছে শত শত মানুষকে। দেশের মৌলিক স্বাধীনতা নেই, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, নারীর অবস্থা তো আরো ভয়াবহ। এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন। ধীরে ধীরে মানবাধিকার সংগঠনগুলো বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে। দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই বাস্তবতা বুঝে 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী। ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয় তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে, সংবিধান পাল্টে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে, যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মুখে পড়েছে। ভাবুন, ইউনূস যদি ক্ষমতা নেওয়ার 90 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন, তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটতো না।
বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি করতে পারতেন। কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন। ঠিক যেমন ১/১১ সময়ের অভিজ্ঞতা দেখিয়েছিল, প্রথমে সংস্কার, পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায়। এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ, তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার, তারপর উপদেশ এবং এরপর চাপ। এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি ৬টি আন্তর্জাতিক সংস্থা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।